Hello, Assalamu alaikum. Assalamu alaikum, dear participants and students, viewers, well wishers, and Facebook friends, and elder someone. I welcome all of you to my English class. Today, I am going to discuss a very important topic, WH questions. You know that the WH questions in our day-to-day life is very important. Most commonly, we frequently ask someone and someone answer our questions. Sometimes we ask, sometimes we answer, then someone will ask. So it happens very commonly, but in WH questions, you know that WH questions is quite different. So in our daily life, we ask, then someone will answer. প্রথমে আমরা প্রশ্ন করি, then কেউ আমাদের উত্তর দেয়। But in WH questions, firstly we will answer, then the question will be met. প্রথমে আমরা অ্যানসারটা দেই, তারপরে প্রশ্নটা তৈরি হবে। তো WH কোশ্চেন হচ্ছে উত্তর দেয়াই থাকবে, উত্তর দেখে আপনাকে প্রশ্ন বুঝতে হবে, এটির নাম হচ্ছে WH কোশ্চেন। তো I'm Abdul Momin, lecturer in English, Dinaspur Government College. Today I'm here to discuss WH questions for the students basically on our second year and degree third year for their compulsory English. But you know that these WH questions actually are most important in every man's life, and especially for the students and learners who are trying to be smart in English, even in writing and speaking. So WH questions particularly not only for the students of honor second year and degree third year. I think this class is important for all. সো আজকের এই বিষয়টি বলার আগে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে আমি ক্লাসটি নিব একটু পরে। সেই বিষয়টি হচ্ছে যে আমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারে আছি, মানে বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট, তারা অনেক ক্ষেত্রেই এই বিষয়টাকে অনেকেই খুবই সহজ করে নেন, আবার অনেকেই আছে বিষয়টাকে এত কঠিন ভাবেন। এই কঠিন আর সহজের মাঝখানে এই দোলাচলায় শেষে দেখা গেল যখন আলটিমেটলি আমাদের রেজাল্টগুলো প্রকাশিত হয়, দেখি আমরা যে অনেক ছাত্রছাত্রী অকৃতকার্য হয়। এই অনেক ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ার যে বিষয়টি কেন হচ্ছে? আচ্ছা, আমি একটি বিষয় ভুলে গেলাম যে আমি যে ক্লাসটি নিচ্ছি এখানে কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা আপনারা জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। যদি সাউন্ড সমস্যা হয়, শুনতে সমস্যা হয়, ছবি দেখতে সমস্যা হয়, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো যেটা বলছিলাম, অনেক ছাত্রছাত্রী অকৃতকার্য হচ্ছে। ইভেন অনেককে আমি দেখেছি যে এই বিষয়টিতে পাস করতেই পারে না। আলটিমেটলি আপনি যদি কম্পালসারি ইংলিশ পাস করতে না পারেন, তাহলে কিন্তু আপনি একটি সার্টিফিকেট পাবেন না। অর্থাৎ পুরো সময়, অর্থ, সম্মান সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কাজেই এই কম্পালসারি ইংলিশে পাস করা বা বিষয়টি নিয়ে আমি বলবো যে খুব সহজ ভাবারও দরকার নেই, খুব কঠিন করে ভাবারও দরকার নেই। একটা মাঝামাঝি পর্যায়ে যদি চিন্তা করেন তাহলেই হবে। আর এটা হয় না, অনেক সময় আপনারা দীর্ঘ সময়, বিশেষ করে ওই যে ইন্টারমিডিয়েট ইংলিশ সাবজেক্ট ছিল, তারপরে যারা বিভিন্ন সাবজেক্টে পড়ছেন, যেমন আমাদের দিনাজপুর সরকারি কলেজে 16টি সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলো 16টি ডিপার্টমেন্ট রয়েছে। 16টি ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বাদ দিয়ে, বাকি ইংলিশ বাদ দিয়ে বাকি সবগুলো সাবজেক্ট ডিপার্টমেন্টেরই কিন্তু এই কম্পালসারি ইংলিশ আছে। এবং এই কম্পালসারি ইংলিশটা এমন একটি ইংলিশ, আপনারা যদি একটু ভাবেন, এখানে যে সিলেবাসে যে অংশগুলো আছে, বিশেষ করে basically the grammatical items, I think that these grammatical items are most important for your job. জবের জন্য কিন্তু আইটেমগুলো, যেমন এখানে রাইট ফ্রম ভার্ব আছে, কারেকশন আছে, এখানে ওয়ার্ড চেঞ্জিং আছে, সবগুলোই খেয়াল করে দেখবেন, সবগুলোই কিন্তু আপনাদের ইয়ার জন্য ইম্পর্টেন্ট। তো কাজেই যে বিষয়টা আমি বলছি যে একটু যদি মনোযোগ দিয়ে আপনারা এই সাবজেক্টটা দেখেন তাহলে খুব সহজ হয়। আর আমি তো আপনাদের কথা চিন্তা করে বাজারে যে দুইটা বই আপনাদের জন্য লিখেছি, প্রকাশ করেছি, এটা ব্যাপক পরিসরে করিনি। এটা শুধুমাত্র রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন নীলফামারীতে পাওয়া যাচ্ছে, জ্ঞানাঙ্কুর লাইব্রেরিতে, এবং দিনাজপুরে পাওয়া যাচ্ছে আমাদের দিনাজপুর সরকারি কলেজের প্রথম গেটের সামনে চেতনগড় লাইব্রেরি, মুন্সিপাড়া গ্রিন লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, এগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়াও রংপুরে হাসান লাইব্রেরিতে পাবেন, পাকেরহাটে পাবেন, বীরগঞ্জে পাবেন কলেজ লাইব্রেরিতে, তারপরে পীরগঞ্জ, ঠাকুরগাঁ পীরগঞ্জে পাবেন, সেগুলোতে পাবেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইচ্ছা করলে বইগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে পেতে পারেন। এই জন্য আমার যে পেজটি রয়েছে মোমেন্টস ইংলিশ, এই পেজে আপনারা
আমার এখানে কমেন্ট করে বা এখানে যোগাযোগ করেও ডেলিভারি নিতে পারেন, অনলাইন ডেলিভারি। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ৩-৪ জনের মতো যুক্ত হয়েছে। আচ্ছা, সেটাই যারা যুক্ত হচ্ছেন অনেকেই হয়তো বা কম্পালসরি ইংলিশের কে আছেন না আছেন আমি জানি না। যেমন ইতিমধ্যেই যুক্ত হয়েছে শামীম রেজা বলেছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ? তো আজকের যে ক্লাসটি হবে আমাদের WS কোয়েশ্চেন। এই WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার আগে আমি শুধু ২ টা কথা বলবো, যেটা হচ্ছে যে আমার যে বইগুলো সাজানো আছে বইগুলো কিন্তু মাত্র ৩ টা টেকনিক আমি এপ্লাই করেছি। ৩ টা টেকনিক কি? একটা হচ্ছে যে একটা খুব ভালো ছাত্র যদি তার বেসিক গ্রো করতে চায়, হি ক্যান গো থ্রু মাই বুকস। সে বইগুলো পড়তে পারে। বেসিক দেয়া আছে, বেসিকগুলো একেবারে ভার্বের লিস্ট থেকে শুরু করে সেন্টেন্স, বিভিন্ন বিষয় আছে, টেন্স আছে, টেন্সের গঠন স্ট্রাকচার সাজানো আছে, ১২টি টেন্স কীভাবে সাজাতে হয় সবই আছে। তারপরে স্ট্রাকচারাল রুলসগুলো আছে, রাইট ফ্রম ভার্বের রুলস আছে, শর্ট টেকনিক দেয়া আছে। এখন ধরেন মিডিয়াম বা লো কোয়ালিটির যে স্টুডেন্ট তারা তো ভাববে যে আমার শর্টকাট খুব সহজে আমি বুঝতে পারি কী করে আমি পরীক্ষায় ভালো মার্কস পেতে পারি, সেগুলো দেয়া আছে এখানে। তো কাজেই ভয় পাবেন না। আর আমি বই খুব মোটা করিনি। মোটা বই দেখে অনেকেই হতাশ হয়ে যায়। এত মোটা বই অনেকটা হতাশ করে। আসলে ইংলিশ নিয়ে অনেক ধরনের নানান জনের নানান কথা বলে। তো আমি আব্দুল মোমেন স্যার, আমি কখনোই বলি না যে ইংরেজি একটি কঠিন সাবজেক্ট। আমি সবসময় বলি ইংরেজি সহজ সাবজেক্ট। সহজ সাবজেক্ট। তাহলে আমরাই যদি ছাত্রছাত্রীদের সহজ করে বলি, তা ছাত্রছাত্রীরাও সহজ করে নেবে। হ্যাঁ? ইংরেজি খুব সহজ। সেইজন্য মাথায় রাখবেন আপনি ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেলিং। বানান ভুল করবেন না, হ্যাঁ? স্পেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার ইন কেস অফ কাটিং আ গুড ফিগার ইন দ্যার এক্সাম। মানে পরীক্ষায় ভালো একটি মার্ক পাওয়ার জন্য স্পেলিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারাই ইংলিশে লিখবেন স্পেলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে আপনার গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো আছে, কমন স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব কীরকম হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই বিষয়গুলো খুব বেসিক, এগুলো মাথায় রাখতে হবে। আর তারপরে যারা কম্পালসরি ইংলিশের কথা ভাবছে তারা হয়তো অনেকেই ইন্টারমিডিয়েটের পরে, দীর্ঘ সময় পরে এখনও কিন্তু তারা হচ্ছে ইংলিশে লিখে না। ইংলিশ লিখা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। এখন আজকাল তো ইংলিশ লিখে না। তো কাজে ইংলিশ লিখার প্র্যাকটিস করতে হবে। তাহলে লিখলে কী হবে? লেখাটা ভালো হবে, বানান ঠিক হয়ে আসবে, হ্যাঁ, সেন্টেন্স ঠিক হয়ে আসবে এটা। তো কাজে আমার বইটাতে কয়েকটি ধাপে সাজানো আছে। প্রথম ধাপে যেমন দেয়া আছে, প্রত্যেকটি আইটেম সুন্দর করে দেয়া আছে, আইটেমের পাশেই গুরুত্বপূর্ণ দেয়া আছে। যেমন রাইট ফ্রম ভার্বের কথা যদি বলি, ১০০টি রাইট ফ্রম ভার্ব দেয়া আছে। এগুলো যদি প্র্যাকটিস করেন এর বাইরে আসবে না। আমি ওইভাবে সাজিয়েছি ১০০টি রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস করলে, এবং এটা ভালো করে পড়লে আপনার কি হচ্ছে, চাকরির জন্য একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক কারেকশন ওইভাবে দেয়া আছে, কারেকশন দেয়া আছে। তারপরে আপনি রাইটিং পার্টগুলো যদি কথা ভাবেন, রাইটিং পার্টগুলো সহজ টেকনিক দেয়া আছে। যেমন একটি নোটিশের যে নোটিশের ফরম্যাট যদি লিখতে যান, তবে যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন তাদের জন্য কিন্তু নোটিশ, পোস্টার, অ্যাপ্লিফিকেশন, প্যারাগ্রাফ রাইটিং, এসে কম্পোজিশন রাইটিং, লেটার রাইটিং, জব অ্যাপ্লিকেশন রাইটিং, এই ফরম্যাটগুলো একটা ফরম্যাট যদি আপনি ফলো করতে পারেন, দেন সবগুলো জব অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারবেন, সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, সবগুলো নোটিশ লিখতে পারবেন, সবগুলো পোস্টার লিখতে পারবেন। সো এই বিষয়গুলো আমি মাথায় রেখেছি, শর্ট টেকনিকেও দেওয়া আছে। এরপরে আপনার হচ্ছে মডেল দিয়েছি, ১৭টি মডেল সাজিয়েছি, এমনভাবে সাজানো আছে কেউ যদি এই ১৭টি মডেল পরীক্ষার আগে একটু প্র্যাকটিস করে পরীক্ষার রুমে যায়, দেন সে খুব চমৎকারভাবে পরীক্ষাগুলো দিতে পারবে বলে আই থিঙ্ক, অ্যান্ড ইনশাল্লাহ আই এম হোপফুল অ্যাবাউট দ্যাট। আমি সে ব্যাপারে আশাবাদী। এরপরে হচ্ছে আপনার শেষে একটি সাজেশন দিয়েছি, তো কাজেই সমস্যা হবে না। তো আমার মনে হয় আমরা ক্লাসে ফিরে যাই। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে WS কোয়েশ্চেন। তো দেখা যাক WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। WS কোয়েশ্চেন মানেই বোঝা যাচ্ছে WS দিয়ে যে ওয়ার্ডগুলো গঠিত হয়, সেই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করব আমরা। আমরা মানুষকে প্রশ্ন করি বা যে কোনো প্রশ্ন তৈরি করি দুইভাবে। নাম্বার 1 হচ্ছে we can make a question sentence with auxiliary verb before the subjects. Number 2 হচ্ছে we can make a questioning sentence with WS with auxiliary. অর্থাৎ আমাদের প্রশ্ন তৈরি করা হয় কয়ভাবে? দুইভাবে। WS এর আগে সাধারণ জ্ঞানটা আমি দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিব, বোর্ডের দিকে আমাকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিতে হবে। আপনারা একটু অপেক্ষা করেন, আমি ক্যামেরাটা একটু সাজিয়ে নিই। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আমি নেব। আপনারা প্রশ্নগুলো, কমেন্টগুলো করে রাখবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব
কমেন্টগুলোর উত্তর দেওয়ার এ বিষয়ে। তো চলুন আমরা ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আচ্ছা সব ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। হ্যাঁ, আর একটু করে নিই। আচ্ছা, এখন দেখেন আমরা সাধারণত প্রশ্ন করি কিভাবে। এই যে দেখেন আমরা প্রশ্ন করি, একটা হচ্ছে সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে। হ্যাঁ, যেমন আমরা বলছি ইজ ইট রাইট, ইজ ইট রাইট, এটা কি ঠিক? দেন আওয়ার অ্যান্সার উইল বি ইয়েস অর নো। আমরা যদি প্রশ্নের উত্তর ইয়েস হয় তাহলে ইয়েস, আর নো হলে নো। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কি বলি? ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলোর উত্তরের শুরুতে হ্যাঁ অথবা না বোধক হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটা একটু ভিন্ন। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেনগুলো একটু ভিন্ন। আমরা ডাব্লিউএস কোশ্চেনের বিষয়টা একটু দেখি। ডাব্লিউএস কোশ্চেনগুলো একটু ভিন্ন আছে। কি সেটা একটু দেখা যাক। তো ডাব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে প্রথমে ডাব্লিউএস হয়, তারপরে কি হয় ওই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বটা আসে, দেন কি আসে ওই সাবজেক্ট আসে, দেন যদি ভার্ব থাকে, ভার্ব তো অবশ্যই আছে, ভার্বটা আসবে, দেন কিছু যদি থাকে এক্সটেনশন থাকলে থাকবে, না আসলে প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে ডাব্লিউএস কোশ্চেনটা হয়। মজার বিষয় হচ্ছে আমরা আগে প্রশ্ন করি তারপরে উত্তর দিয়ে থাকে, বাট এখানে কি হবে উত্তরটা দেয়া থাকবে, প্রশ্নটি পরে করতে হবে, উত্তরটা আগে দেয়া থাকবে। যেমন আমি যদি এখন বলি যে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে কি করি, আগে প্রশ্ন করি যে হোয়াট ইজ ইয়োর নেম, তাই না? এখন ডাব্লিউএস কোশ্চেনে কি হয়, এরকম করে আগে প্রশ্ন করা থাকবে না। ডাব্লিউএস হবে কি, আপনাকে প্রশ্ন করা থাকবে না, আপনার কি থাকবে, উত্তর দেয়া থাকবে। যেমন আমি বললাম হোয়াট ইজ ইয়োর নেম, ডাব্লিউএস হচ্ছে এরকম দেয়া থাকবে, কি আছে, মাই নেম ইজ আব্দুল মোহাম্মদ, এটা দেয়া থাকবে। হ্যাঁ, এখন আমাকে ডাব্লিউএস তৈরি করে নিতে হবে। তো ডাব্লিউএস তৈরি করার কি নিয়ম হচ্ছে, আমি কি জিজ্ঞাসা, এখানে কি উত্তর আছে, নাম দেওয়া হয়েছে উত্তরে, তাহলে আমি নাম প্রশ্ন করার তখন কি প্রশ্নটা করবো, হোয়াট, তাহলে হোয়াট, তারপরে ইজ, এখানে ইজ দেয়াই আছে তো ইজটাই আসবে, মাই নেম হোয়াট ইজ। এখন ডাব্লিউএস এ যদি মাই থাকে, মানে উত্তর যদি মাই থাকে, আমার থাকে, তাহলে প্রশ্ন করার সময় তোমার হবে। তাহলে আমি যে আমার নাম কি, আমি কিভাবে প্রশ্ন করতে পারি না, উত্তর তো হচ্ছে আমার নাম অমুক, কিন্তু প্রশ্ন করার সময় অবশ্যই ছিল তোমার, প্রশ্ন তোমার, উত্তরের সময় হয়ে যায় আমার, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, এটা ছিল প্রশ্ন। তো এইভাবে ডাব্লিউএস প্রশ্নগুলো হবে। তো এবার ডাব্লিউএস প্রশ্ন কি জিনিস আপনারা বুঝলেন, যে ডাব্লিউএস দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো ডাব্লিউএস। এবার ডাব্লিউএস প্রশ্নের কতগুলো নিয়ম আছে, কি সবসময় মাথায় রাখতে হবে, প্রশ্ন যে টেন্সে থাকবে ডাব্লিউএস সেই টেন্সেই হবে। ঠিক আছে, যে টেন্সে প্রশ্নটি থাকবে সেই টেন্সে, মানে যে টেন্সে থাকবে ডাব্লিউএসটাও সেই টেন্সে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু লক্ষ্য করবেন যে ক্লিয়ার আসতেছে কিনা। তাহলে প্রশ্নটা যে টেন্সে থাকবে উত্তরটা সেই টেন্সেই করতে হবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ডাব্লিউএস, বেশিরভাগ ডাব্লিউএস এর মানে ডাব্লিউএস প্রশ্ন তৈরি করার সময় কি করতে হয়, আবার ওই যে যেটা প্রশ্ন মানে বাক্য যেটা দেয়া থাকবে, তাহলে বাক্য থেকে কি করতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যেটা আমার প্রয়োজন সেটা আমি নিব। হ্যাঁ, কিভাবে নিব সেটা আমি বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা বাক্য গঠন করি কিভাবে, প্রথমেই আমরা নিব কি ডাব্লিউএস, তারপরে কি নিব সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী, হ্যাঁ যে টেন্সে ছিল সাহায্যকারী ভার্ব, দেন আমরা কি নিব সাবজেক্ট, দেন আমরা কি নিব পরের ভার্বটা, হ্যাঁ দেন আমরা কিছু থাকলে নিব, না থাকলে না নিব।
এই হচ্ছে আমাদের ডাব্লিউএস এর বিষয়টা। এবারে আসি, আমাদের পরীক্ষায় যে সমস্ত ডাব্লিউএসগুলো বেশি থাকে প্রত্যেকেরই কি থাকে, হোয়াট থাকে, হোয়েন থাকে, হোয়াই থাকে, আর হাউ থাকে। এগুলো দিয়ে প্রশ্ন বেশি করা হয়, হোয়াট, হোয়েন, হোয়াই এবং হাউ। তো হোয়াট দিয়ে আমরা সাধারণত কি বলি, যে কি, কি মানে কি, এটা কি বোঝায়, বস্তুকে বোঝায়। আর হোয়েন দিয়ে কি বোঝায়, সময়, মানে হচ্ছে কখন। হোয়াই মানে হচ্ছে কি, কেন, অর্থাৎ এখানে কি জানতে চাওয়া হয়, কারণ জানতে চাওয়া হয়। হাউ মানে কি, কিভাবে অথবা কেমন, এটি হচ্ছে হাউ। এখন এগুলোর অর্থ জানলেই তো শুধু হবে না, আমাদের এখন দেখতে হবে এই হোয়াট দিয়ে আসলে শুধুমাত্র কি বস্তুকে বোঝায়, আচ্ছা, না অন্য কিছু বোঝায়। এখন হোয়াটের যে বিষয়টা আছে খেয়াল করো, যেমন ধরো হোয়াট দিয়ে বোঝাই কারো নাম জানতে, হোয়াট। তারপরে কেউ কোন ক্লাসে পড়ছে, সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে, যেমন হুইচ ক্লাস বলি সেটা হোয়াট ক্লাস দিয়েও, কোন ক্লাসে পড়ছে সেটা জানতে হোয়াট দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, বস্তুকে বোঝাতে হোয়াট দিয়ে হয়। তারপরে কোনো স্থান, এটা প্রায় পরীক্ষায় আসে, কোনো স্থান কোনো কিছুর জন্য বিখ্যাত, জন্য বিখ্যাত, সেটা হয় হোয়াট দিয়ে। এরপরে কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন, সেটাকেও বোঝায় হোয়াট দিয়ে। আচ্ছা, এবারে আলোচনা শুরু করা যাক, আর কিভাবে বিষয়গুলো আসতেছে একটা একটা করে দেখা যাক। যেমন আমরা আগে প্রশ্নগুলো নিই, বলছি যে পেশা, এটা খুব আসে, পেশা জানতে কি হয়, হোয়াট। আমরা অনেকেই বুঝি না, যদি কেউ আপনাকে প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর ফাদার, তাহলে আপনার যদি প্রশ্ন থাকে যে মাই, মানে ডাব্লিউএসটা যখন করবো আমি, দেয়া আছে মাই ফাদার ইজ আ ডক্টর, মাই ফাদার ইজ আ ডক্টর, দেন এটা কি বোঝালো, পেশা, একজন ডাক্তার। সেই পেশাটাকে আপনি কি দিয়ে প্রশ্ন করছেন, হোয়াট। তাহলে ওইটাকে প্রশ্ন করেছেন হোয়াট দিয়ে, দেন এটা তাহলে প্রশ্নে আসবে না, তাহলে ইজ, মাইটা কি হবে বরাবরের মতো, ইয়োর হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ ইয়োর ফাদার, সরি প্রশ্নবোধক চিহ্নটা এখানে হবে। তাহলে আমরা কি করলাম, শুরুতে ডাব্লিউএস নিলাম, তারপরে ভার্ব নিলাম, দেন হোয়াট ইজ ইয়োর ফাদার। এটা তো খুব ইজি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই হোয়াট ইজ ইয়োর ফাদার হয়ে গেল। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পেশা জানতে, তাহলে আর কেউ ভুল করবেন না, যে হোয়াট দিয়ে যখন প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ইউ, বা হোয়াট আর ইউ, বা হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, হোয়াট ইজ ইউর সিস্টার, যখনই প্রশ্ন করবে আপনাকে বুঝে নিতে হবে যে এটি তাদের পেশা জানতে চাওয়া হচ্ছে, দেন আপনি পেশার উত্তর দিবেন। এটাকে কখনোই বলবেন না যে নাম জিজ্ঞাসা করেছে, এটা হলো পেশা। এরপরে তাহলে 1 নাম্বার একটা গেল ইম্পর্টেন্ট। 2 নাম্বার, হোয়াট দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়, মানে করা যায়, আমরা যদি বলি যে দিনাজপুর ইজ ফেমাস ফর রাইস, দিনাজপুর চালের জন্য বিখ্যাত। এই যে ফেমাস ফর কথাটা যখনই বাক্যের মধ্যে থাকবে, এবং এই দিনাজপুর জেলাটি এইটার জন্য একটা কোনো কিছুর জন্য বিখ্যাত, আমি আগেও বললাম, সেটা আমরা কি দিয়ে শুরু করব, হোয়াট দিয়ে। কিসের জন্য বিখ্যাত, রাইসের জন্য। তাহলে রাইস সমান সমান আমাকে কি নিতে হচ্ছে,
হোয়াট। তাহলে রাইজটাকে আমি বোঝাচ্ছি কি দিয়ে? হোয়াট। এরপরে অবভিয়াসলি ভার্ব আসবে, তাহলে প্রথমে ডাব্লিউএস, তারপরে ভার্ব, তারপরে কি? সাবজেক্ট। তো দিনাজপুর যেহেতু থার্ড পারসন, এটার কোনো পরিবর্তন হবে না। আপনারা জানেন ডাব্লিউএস এর থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে হোয়াট ইজ দিনাজপুর, তারপরে এই শব্দটা যদি এখানে লাগিয়ে দেন, দেন ইটস ওকে। হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর? হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর? দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? এখন কেউ যদি প্রশ্ন করেন স্যার ফর আছে, আমি হোয়াই দিয়ে প্রশ্ন করি, হোয়াই ইজ দিনাজপুর ফেমাস? না, এটা হোয়াই দিয়ে হবে না, এটা হোয়াট দিয়ে করবেন। হ্যাঁ, নাম্বার 3 আমরা দিলাম যে শিলা, ওই যে বলছিলাম লুক লাইক যদি থাকে সেটা হোয়াট দিয়ে। শিলা লুকস লাইক আ রোজ। তাহলে শিলা দেখতে কার কিসের মতো? একটি গোলাপের মতো। শিলাকে দেখতে একটি গোলাপের মতো। আমি তুলনা করলাম। সেক্ষেত্রে আমরা কি দেখছি? এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে একটা গোলাপ আছে। তাহলে গোলাপটাকে আমি কি করব? হোয়াট দিয়ে দিব। তাহলে হোয়াট লুকস, এটা কিসে আছে? ভার্বের সাথে এস থাকলে মাথায় রাখবেন, ভার্বের সাথে এস যুক্ত আছে মানে হচ্ছে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যখনই ভার্বের সাথে এস পাবেন, সহজ টেকনিক হচ্ছে আপনি এখানে কি নেবেন? ডাস নেবেন। আর তাহলে হোয়াট ডাস, এখন শিলা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শিলার কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়াট ডাস শিলা। এখন এই ভার্বটা এখানে বসবে। এখন আর ভার্বের সাথে এসটা দেওয়া যাবে না। কেন যাবে না বলেন তো? ওই এসটাকে ধরে নেবেন যে আপনি এখানে দিয়েছেন, আপনি এখানে দিয়েছেন, তাই আর ওই ভার্বের সাথে এসটা থাকবে না। তাহলে হোয়াট ডাস শিলা লুক লাইক, শিলা দেখতে কিসের মতো? খুব ইজি। তাহলে হোয়াট ডাস শিলা লুক লাইক, হোয়াট ডাস শিলা লুক লাইক। তাহলে দেখেন হোয়াট ডাজ শিলা লুক লাইক, শিলা দেখতে কিসের মতো? রোজ এর মতো। তাহলে কয়টা গেল? হোয়াট দিয়ে খেয়াল করেন, 3টা গেল ইম্পর্টেন্ট। এবার আসি চতুর্থ নাম্বার। আমি যেটা বলছিলাম যে কেউ যদি বলে যে এরকম আছে যে আই রিড ইন ক্লাস 12, আমি ক্লাস 12-এ পড়ি। সো আমি যে ক্লাস 12-এ পড়ি, তাহলে সেটা আমার কোন টেন্সে? আই রিড ইন ক্লাস 12। তাহলে বুঝে যাচ্ছে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আমার কি করতে হবে? ক্লাস বোঝাচ্ছে, আমি বলেছিলাম যে কোন ক্লাসে পড়ি, সেই হচ্ছে আমরা হোয়াট দিয়ে দিতে পারি বা হুইচ দিয়েও হয়। তাহলে হোয়াট, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এটা হোয়াটের সাথে আমাদের ক্লাসটা যুক্ত করতে হয়। হোয়াট ক্লাস। এরপরে টেন্স হচ্ছে রিড, আর সাবজেক্ট আছে আই। খেয়াল রাখবেন কতগুলো সাবজেক্টের পরিবর্তন হয়। আমি এখানে দিচ্ছি, যেমন আই থাকলে ইউ হবে, মি থাকলে ইউ হবে, মাই থাকলে, মাই মানে আমার, তাহলে মাই থাকলে ইয়োর্থ হবে, আওয়ার থাকলে ইয়োর হবে। এগুলোর কিন্তু পরিবর্তন হবে। বাট থার্ড পারসন, যেমন আপনার সাবজেক্ট আছে হি থাকলে হি হবে ডাব্লিউএসে। এটা হচ্ছে স্টেটমেন্টে এগুলো থাকে, আর ডাব্লিউএস করার সময় এগুলো পরিবর্তন হয়। তাহলে আই দিয়ে যেহেতু আছে এখানে, আমার আইটা কি হয়ে যাবে? হোয়াট ক্লাস। আচ্ছা, তাহলে আমি শুরুতে নিলাম ডাব্লিউএস, তারপর আমি কি নিব? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস নিতে বলেছি, আর না থাকলে ডু নিতে বলেছি। তাহলে হোয়াট ক্লাস ডু, আইটা কি হবে? দেন ইট উইল বি ইউ। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে তুমি পড়ো? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 12, আই রিড ইন ক্লাস 12। আচ্ছা, তাহলে খুব ইজিলি আমরা কিন্তু হোয়াট দিয়ে করতে পারতেছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। এরপরে দেখেন 5ম নাম্বারে যেটা আমি বলছিলাম, যে বলা হচ্ছে যে দেয়া থাকলো হার নেম ইজ শিল্পা, তার নাম হচ্ছে শিল্পা, হার নেম ইজ শিল্পা। তাহলে আমরা ডাব্লিউএস করব, শিল্পা একটা নাম, তাহলে আমরা কি করলাম? শিল্পা একটা নাম, তাহলে আমরা শুরুতে নিলাম শিল্পা নামটার পরিবর্তে হোয়াট, আর ইজ থাকলে এখানে ইজ হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হোয়াট ইজ হারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই থাকবে, অর্থাৎ থার্ড পারসন থাকলে থার্ড পারসনই থাকবে। তাহলে হোয়াট ইজ হার নেম। আমি যদি কেউ বলে মাই, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, এটা হবে। এই হচ্ছে 5ম নম্বরের নিয়মটা। আচ্ছা, এবারে এরপরে
আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে হোয়াটকে ঘিরে, যখন যেটা ক্লাস হচ্ছে, ইউ ক্যান আস্ক মি। আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ, ওইটার উপরে আপনারা প্রশ্ন করতে পারবেন। এবার দেখি আমরা যদি দেখি যে হোয়াট দিয়ে আর কি আছে। ব্যতিক্রম বলে একটা কথা আছে। এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম, হোয়াটের উত্তরটা অবজেক্ট হিসেবে ছিল, মানে অবজেক্ট হিসেবে ছিল, সেন্টেন্সের শেষে ছিল। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা যদি দেখি দ্য অ্যাক্সিডেন্ট happened near the college। তারপরে যদি আমরা দেখি the news makes me happy। সংবাদটি আমাকে হ্যাপি করলো। তারপরে যদি আমরা দেখি যে charity begins at home। দেখেন তো এখানে অ্যাক্সিডেন্ট সাবজেক্ট হিসেবে আছে, নিউজ সাবজেক্ট হিসেবে আছে। এগুলোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এগুলো একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো যখন ডাব্লিউএস আসবে তখন আপনাকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিয়ে ভাবতে হবে না। যেমন এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হ্যাপেন্ড আছে, অনেকেই ডিড নিয়ে আসার কথা ভাববেন। নো নিড টু টেক ডিড। তখন আপনি জাস্ট এই সাবজেক্টটা তুলে দিয়ে কি করবেন, হোয়াট বসাবেন, যে এটাকে আমার হোয়াট বোঝাচ্ছে, আমি হোয়াট বসালাম। এটা ব্যতিক্রম, হ্যাঁ। জাস্ট এটা বসানোর পরে আপনি কি করবেন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন। যেমন দ্য নিউজ আছে, এটা তুলে আপনি কি করলেন, এখানে হোয়াট দিলেন। হোয়াট মিটা খালি ইউ হয়ে যাবে। হোয়াট মেক্স ইউ হ্যাপি, কি তোমাকে সুখী করে। চ্যারিটি, তাহলে আপনি চ্যারিটি তুলে শুধু হোয়াট দিবেন, ঠিক আছে, হোয়াট দিবেন। তাহলে হোয়াট বিগিনস অ্যাট হোম। হোয়াট বিগিনস অ্যাট হোম, কি গৃহে শুরু হয় প্রথমে। আপনি এইভাবে শুরু করতে পারেন। তাহলে হোয়াটের ব্যতিক্রম নিয়েও আলোচনা হয়ে গেল। ওকে, আচ্ছা, এই রকম ব্যতিক্রম আর কোথায় আছে? আর আপনারা এরকম ব্যতিক্রম পাবেন হচ্ছে হুইয়ের ক্ষেত্রে। হুইয়ের ক্ষেত্রে হুটা কি? হুটা বোঝায় আমাদের, হু কাকে বোঝাচ্ছে? হু মানে হচ্ছে একজন ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়। হু মানে সাধারণত কে, মানে অর্থাৎ ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই ব্যক্তি যদি শুরুতেই থাকে, যেমন শুরুতেই আছে সালাম ইজ আওয়ার সালাম ইজ আওয়ার ট্রু প্যাট্রিয়ট। সালাম হচ্ছে আমাদের প্রকৃত দেশপ্রেমিক, ঠিক আছে। এখন কোনো কিছু ভাবার দরকার নাই, এই যে সালাম শুরুতে সাবজেক্ট হিসেবে পেলেন, আপনি জাস্ট এখানে যদি হু বসাই দেন আর কিছু ভাবতে হবে না। তাহলে হু ইজ আওয়ার ট্রু প্যাট্রিয়ট দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে যাবে। টেন্স নিয়েও ভাবতে হবে না। হুইয়ের ক্ষেত্রে যদি সাবজেক্টটা শুরুতে থাকে, আমি আবারও বলছি, হুইয়ের ক্ষেত্রে যদি সাবজেক্টটা মানে ব্যক্তির নামটা যদি শুরুতে থাকে, ওটা তুলে দিয়ে আপনি বসাবেন। যেমন আরেকটি উদাহরণ দিই, যে আমরা বললাম মার্কনি invented radio। ওকে, মার্কনি ইনভেন্টেড রেডিও। সো মার্কনি একটা বিজ্ঞানীর নাম বোঝাচ্ছে, অর্থাৎ একটি নাম আছে। আপনি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাট আপনার টেন্স নিয়ে ভাবতে হবে না। হুইয়ের ক্ষেত্রে কি করতে হবে, মার্কনিকে তুলে হু বসিয়ে দিলেন, জাস্ট এটুকুই। তাহলে হু ইনভেন্টেড রেডিও, হু ইনভেন্টেড রেডিও, আনসার উইল বি মার্কনি ইনভেন্টেড রেডিও। এইভাবে প্রশ্নের উত্তরটি খুব ইজিলি লেখা যায়। তবে হুইয়ের ক্ষেত্রে যখন আমরা পরিচয় জানতে অনেক ক্ষেত্রে বলি না, হু আর ইউ, হু আর ইউ, এই একটি জায়গায় শুধু টেন্স অনুযায়ী আসে। যেমন আমি বলছি যে আব্দুল মোমেন, হ্যাঁ, আমি আব্দুল মোমেন। আমি জাস্ট একটা জায়গায় আমার পরিচয় দিলাম। তখন কেউ যদি প্রশ্ন করতে পারে যে হু আর ইউ, হু আর ইউ, আই এম আব্দুল মোমেন, হু আর ইউ, হু আর ইউ, সঠিক উচ্চারণটা হয় হু আর ইউ, হু আর ইউ, আই এম আব্দুল মোমেন। ওকে, সো এই জায়গাটা আপনারা বুঝেছেন। তাহলে হুটা খুব ইজি, জাস্ট এইভাবে লিখতে হয়। এবার আসি হোয়েন দিয়ে। হ্যাঁ, হোয়েনটা দিয়ে কি বোঝাচ্ছে? হোয়েন মানে হচ্ছে
ও একটা জিনিস মনে হয় ভুলে গেলাম, এটা যেমন কখন, এটা কিন্তু একটা সময়কে বোঝাবে, হ্যাঁ, বাট ঘড়ির সময় না। ঘড়ির সময়কে বোঝালে কি দিয়ে বোঝায়? ঘড়ির সময় হোয়াট দিয়ে হবে, হ্যাঁ। যেমন আমি যদি এখন বলি ঘড়ির টাইম, যে ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে, এখন এটা তো ঘড়ির সময় নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তখন কিন্তু আপনাকে হোয়াট দিয়ে করতে হবে। তাহলে হোয়াট ইজ হোয়াট টাইম ইজ ইট, এভাবে দিতে পারেন, অথবা হোয়াট ইজ দ্য টাইম, এইভাবেও লেখা যাবে। তাহলে শুধুমাত্র ঘড়ির সময় যদি বোঝায়, সেটির ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। ঘড়ির সময়কে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, ঘড়ির সময় দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে। বাট এর বাইরে যে সময়টা আছে, এর বাইরে যে সময়গুলো আছে, সেটা আমরা হোয়েন দিয়ে। এর বাইরে যেমন একটি সাল বোঝাচ্ছে, একটি এমনি একটি কোনো কিছু ঘটনা ঘটার সময়কে বোঝাচ্ছে, সেক্ষেত্রে হোয়েন। যেমন আমরা বলছি, এই প্রশ্নগুলো বেশি আছে, হ্যাঁ, যারা কম্পালসারি ইংলিশে পরীক্ষা দিবা। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন মানে ফ্রেঞ্চ রিভলিউশন মানে ফরাসি বিপ্লব, টুক প্লেস, ফরাসি বিপ্লব ঘটেছিল, টুক প্লেস ইন 1789 দিলাম। তাহলে আমার এটা দেখতে হবে যে ফরাসি বিপ্লব ঘটেছিল এই সময়ে, এই সময়টা একটা সাল দেওয়া আছে, অর্থাৎ এটা আমার কি হবে? হোয়েন দিয়ে শুরু হবে। তাহলে আমি হোয়েন দিয়ে শুরু করব ওই সময়টাকে বোঝানোর জন্য, হোয়েন। এরপরে আমার টেন্সটা দেখতে হবে, কোন টেন্স? টুক আছে, একটাই ভার্ব আছে, টুক। তাহলে টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টুক হচ্ছে পাস্ট ফর্ম। সো এটা টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে পাস্ট ইনডিফিনিটের সাহায্য করবে ভার্ব ডিড। আর দ্য ফ্রেঞ্চ রিভলিউশন পুরোটাই সাবজেক্ট এবং এটি থার্ড পারসন, সো নো নিড টু চেঞ্জ দ্য থার্ড পারসন। হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, যেহেতু এটা বড় হাতের হবে, ওয়েন রিভলিউশন, হোয়েন ডিড দ্য রিভলিউশন। আর যখনই ডিড হয় তখন ডিডের এই ভার্বটা কিসে ফিরে আসবে? প্রেজেন্ট ফর্মে, ঠিক প্লেস। তাহলে কি হলো? হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রিভলিউশন টেক প্লেস, ফরাসি বিপ্লব কখন ঘটেছিল, এভাবে হবে। যেমন আমরা যদি বলি our college will be closed at 4 PM, আমি দিলাম 4 PM এ কলেজটা বন্ধ হবে, ওকে। সো আমার এখানে এই সময়টাকে তখন আমি হোয়েন দিয়ে করব। তাহলে আমি এটা হোয়েন নিব, হোয়েন নেওয়ার পরে হোয়েন ওয়েল, আওয়ারটা থাকলে কি হবে? হোয়েন উইল ইয়োর কলেজ, আওয়ার কলেজটা ইয়োর কলেজ, হোয়েন উইল ইয়োর কলেজ। এখন উইল বি আছে, উইল বি এক জায়গায় দেওয়া যাবে না, কি করতে হবে? হোয়েন উইল ইয়োর কলেজ বি ক্লোজড, কখন তোমার কলেজটি বন্ধ হবে, এভাবে দিলাম, হ্যাঁ। আবার আমরা আরও হোয়েন দিয়ে কতভাবে করতে পারি একটু দেখে নিই, আর কতভাবে করা যায়। যেমন আমি বলছি আই উইল go to ঢাকা টুমরো, আমি আগামীকালকে ঢাকা যাবো। তো টুমরো একটা সময়, তাহলে কি হবে? হোয়েন, ওই টুমরোটাকে ধরে আইটা কি হয়ে যাবে? ইউ। তাহলে হোয়েনের পরে কি আসবে? উইল, উইলটা উইলই থাকবে, হোয়েন উইল আইটা ইউ হয়ে যাবে। তাহলে প্রথমে ডাব্লিউ ইজ, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপরে সাবজেক্ট। হোয়েন উইল ইউ, উইলের পরে ভার্ব গো, প্রেজেন্ট ফর্মই থাকবে, হোয়েন উইল ইউ গো টু ঢাকা, ওকে। এবার আসি হোয়ার। আপনারা জানেন হোয়ার মানে হচ্ছে স্থানকে প্রশ্ন করা হয়, অর্থাৎ যখন স্থানকে প্রশ্ন করা হবে তখন হোয়ার দিয়ে আমরা প্রশ্ন করব। এটা খুব ইজি। আমি বলছি যে আই লিভ অ্যাট বালুবাড়ি, আমি বালুবাড়িতে বাস করি। তাহলে আমি প্রশ্ন করার সময় কী করব? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমার স্থান, স্থানকে আমি শুরুতে কী নেব? হোয়ার।
হোয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি বলেছি ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস থাকলে ডাস, না থাকলে ডু। ভার্বের সাথে এস থাকলে ডাস, না থাকলে ডু। নাই তাহলে ডু। তাহলে হোয়ার ডু, আই থাকলে সাবজেক্টের পরিবর্তন হবে, আই থাকলে ইউ হবে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আমি বালুবাড়িতে বাস করি। দ্যাটস ইট। আই লিভ ইন বাংলাদেশ, হি লিভড ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বসবাস করতো। এভাবে আসতে পারে, যেভাবে আসুক না কেন আপনার খুব সহজেই আপনি অ্যান্সার করতে পারেন। এবার হোয়ার গেল, এবার হোয়াই দিয়ে একটা বলি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলছি। হোয়াই, তো হোয়াই যেমন বলা হচ্ছে একটি কারণ জানতে চাওয়া হবে, অর্থাৎ একটি কারণেরও উল্লেখ থাকবে উত্তরে, তাহলে উত্তরটা তো আগে দেওয়া থাকবে। বললো যে হি went to market, he went to market to buy a শার্ট, সে একটি শার্ট কেনার জন্য কোথায় গেছে? মার্কেটে গেছে। তাহলে সে গেল কোথায়? গেল মার্কেটে। সে মার্কেটে গেল, কি জন্য গেল? এইটা হচ্ছে পুরোটাই এই জন্য গিয়েছিল। তাহলে ওইটার জন্য সমান সমান শুরুতে কি হচ্ছে? হোয়াই। ওইটার জন্য, এই কারণটাই হচ্ছে হোয়াই, ওই কারণটাই হচ্ছে হোয়াই। এরপরে টেন্স অনুযায়ী ওয়াইনটা আসছে যেহেতু, তাহলে হোয়াই ডিড, হিটা হলো এবার আসবে থার্ড পার্সন, এর পরিবর্তন নাই, তাহলে হোয়াই ডিড হি। এবার ডিট আসার কারণে ওয়েনটা প্রেজেন্ট ফর্মে ফিরে যাবে, কারণ ডিটটা পাস্ট ফর্ম, পাশাপাশি দুইটা পাস্ট ফর্ম হয় না। তাহলে হোয়াই ডিড হি গো টু দ্য মার্কেট, হ্যাঁ, সে মার্কেটে কেন গিয়েছিল? আশা করি বুঝতে পেরেছো। হোয়াইটাও খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইজি। এরপরে হোয়াই গেল, আপনার হাউ দিয়ে দেখি। হাউ দিয়ে অনেকগুলো আছে, হ্যাঁ, হাউ দিয়ে অনেকগুলো আছে। যেমন I feel better today, আজকে আমি খুব ভালো অনুভব করছি। তাহলে আপনি কেমন অনুভব করছেন? হাউ মানে কিভাবে এবং কেমন। তাহলে কেমন ফিল করছি? বেটার, ওই বেটার সমান সমান হাউ। হাউ টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের সাথে এস বা ইএস নাই, তাই ডু হবে। হাউ ডু, আইটা হবে ইউ। হাউ ডু ইউ ফিল, প্রেজেন্ট ফর্মই থাকবে। হাউ ডু ইউ ফিল টুডে, হাউ ডু ইউ ফিল টুডে, আজকে তুমি কেমন অনুভব করছো? আই ফিল বেটার টুডে হচ্ছে হাউ। কিন্তু হাউ এর বাইরেও আছে, আরও আছে। যেমন বলা হচ্ছে হি ওয়েন্ট টু কলেজ বাই বাস, সে বাসে করে কলেজে গেল। তাহলে সে কিভাবে কলেজে গেল? তাহলে কিভাবে গেল? বাই বাস। এটা সমান সমান কি হচ্ছে? হাউ। তাহলে হাউ পাস্ট ইনডিফিনিট, তাহলে ডিড হবে। হাউ ডিড হি, হি তো থার্ড পারসন, ওয়েনটা এই যে ডিড নিয়েছি ওয়েন থাকার কারণে, পাস্ট ভার্বের পাস্ট ফর্ম থাকার ডিড। এখন এটা কিন্তু ফিরে যাবে হচ্ছে প্রেজেন্ট ফর্মে। তাহলে হাউ ডিড হি গো টু কলেজ, সে কিভাবে কলেজে গেল। এরকম হাউ দিয়ে অনেক আছে, হ্যাঁ, হাউ লং, হাউ ফার, হাউ মাচ, হাউ মেনি। হাউ মাচ হাউ মেনিটা একটু বলি। যেমন আমরা সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে আমরা প্রশ্নটা শুরু করব কি দিয়ে? সংখ্যাবাচক হলে, গণনাযোগ্য হলে, সংখ্যাবাচক হলে আমরা শুরু করব হচ্ছে প্রশ্নটি, আমার মার্কারের কালি ফুরিয়ে আসলো, কি দিয়ে? হাউ মেনি। আর পরিমাণ যদি বোঝায়, পরিমাণের ক্ষেত্রে আমরা কি করব প্রশ্নটা? হাউ মাচ। তাহলে হাউ মেনি কত সংখ্যা, আর হাউ মাচ কত পরিমাণ। তবে আপনি যদি কোনো দাম বা মূল্য জিজ্ঞাসা করেন তাহলে হাউ মাচ জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, একটা উদাহরণ দিই তাহলে সহজ হবে যে মূল্যের ক্ষেত্রে কিভাবে হাউ মাচ হয়। যেমন আমি বললাম যে দ্য পেন কস্ট মি টাকা 120, অর্থাৎ এই কলমটি আমার কাছে মূল্য কত? 120 টাকা। তাহলে ওই যে টাকা মূল্য, এটির ক্ষেত্রে আমি কি করছি? শুরু করছি হাউ মাচ দিয়ে, হাউ মাচ। তাহলে কোস্ট, দ্য পেন থার্ড পারসন, আর এটা ভার্বের সাথে এস নাই, তার মানে কি? কোস্টের তিনটা রূপই একই রকম, কস্ট তিনটাই হচ্ছে একই রকম। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে। কি করে বুঝলাম? দ্য পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট ভার্বের সাথে এস বাই এস নেই, সো অবভিয়াসলি ইট ইজ পাস্ট টেন্স। হাউ মাচ, তাহলে আমি ডিড নেব। তারপরে দ্য পেন থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, হাউ মাচ ডিড দ্য পেন। কস্ট তো কস্টই থাকবে, কস্ট ইউ।
এই কলমটির মূল্য তোমার কাছে কত নিয়েছিল? হাউ মাচ দিয়ে দিলাম। এইরকম আছে হাউ ফার কতবার, হাউ লং কত দূর, হাউ টল কত লম্বা, হাউ ফিট কত মিটার, হাউ মিটার কত মিটার, হাউ কিলোমিটার কত কিলোমিটার। সেক্ষেত্রে যখন যদি বলি যে দিনাজপুর টু ঢাকা হচ্ছে এত কিলোমিটার, দেন আপনাকে লিখতে হবে যে হাউ কিলোমিটার ইজ ঢাকা ফ্রম দিনাজপুর, হাউ কিলোমিটার ইজ ঢাকা ফ্রম দিনাজপুর। হ্যাঁ, এভাবে হবে। তো আমি আবারও বলছি যে আমি যে বই দুটো দেখাতে চেয়েছিলাম আমার হচ্ছে এই যে হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের এই বইটা, কম্পালসারি ইংলিশ। এই বইটা নিলে ডিগ্রি স্টুডেন্টরা, বিশেষ করে অনুরোধ করব ডিগ্রি যারা পরীক্ষা দিবার সামনে ডিগ্রি স্টুডেন্টরা বই কেনে না অনেকেই, তারা অবহেলায় সময় নষ্ট না করে বইটি এখনই ঝটপট কিনে পড়া শুরু করলেই আমার মনে হয় খুব সহজেই পাস করতে পারবে। আর এই যে বইটির সাইজটি দেখেন, খুব বড় না কিন্তু, হ্যাঁ, বইটির সাইজটাও খুব বড় না। এই দেখেন বইয়ের পিছনে কিন্তু দেয়াই আছে কৃতকার্য হওয়ার 100% নিশ্চয়তা রয়েছে। কঠিন ইংরেজিকে সহজভাবে তুলে ধরা হয়েছে, অনেকগুলো শর্টকাট কৌশল ব্যবহার করা হয়েছে, ছাত্রছাত্রীদের সমস্যা এবং চাহিদার কথা বিবেচনা করে বইটি লেখা হয়েছে। ইংরেজিতে যে ভীতি সেটা আর নয়। এখন বইটি সম্পর্কে একটু যদি বলি, ভেতরের লেখা এই যে দেখেন টেকনিক দেওয়া আছে। হ্যাঁ, এই যে যেমন মেমো লিখবেন, মেমোর একটা টেকনিক আমি দিয়েছি, পাশে মেমো লিখে দিয়েছি। নোটিশ লেখার টেকনিক সহ দেয়া আছে, সব কিছু দেয়া আছে। হ্যাঁ, আর গ্রামার আইটেম যেটা বলছিলাম একটু আগে, যে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ওয়ার্ড চেঞ্জিং, খুব সহজ করে দেওয়া আছে। এই যে দেখেন রাইট ফ্রম ভার্বের শর্টকাট টেকনিকও দেওয়া আছে। আপনি চাইলে এই যে শর্টকাট টেকনিক একটা, এই যে ছকগুলো দেওয়া আছে, ছকগুলো যদি পড়েন তাহলে আপনার হয়ে যাবে। দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ডিগ্রির জন্য। আর আরেকটা বই আছে, এটি হচ্ছে আমাদের অনার্সের জন্য, যারা অনার্স সেকেন্ড ইয়ার তাদের জন্য হচ্ছে এই বইটা, অনার্স সেকেন্ড ইয়ারের জন্য। হ্যাঁ, বইটি দেখে নিতে পারেন। বই দুটোই 200 টাকা করে, খুব কম দামে, মানে শুধুমাত্র কাগজ আর কালির দামটা আমি নিচ্ছি। ছাত্রছাত্রীরা আমার পাস করুক, এটাই আমার দরকার। আমার আসলে এই সাবজেক্টে যে ছাত্রছাত্রীরা যখন অকৃতকার্য হয় তখন খুব খারাপ লাগে, বাজে লাগে। হ্যাঁ, একটা সহজ সাবজেক্ট, এটাতে কেউ ফেল করবে। আই ডোন্ট এক্সপেক্ট দিস, আই অলওয়েজ এক্সপেক্ট দ্যাট all my students will carry a good figure in their exam, and inshallah no one will be failure in their exam if they collect this book. সো অনেক কথাই হলো, এখন আমার মনে হয় যে প্রশ্ন নেয়ার পালা। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওকে, শামীম রেজা আছে হিমেল রিপ্লাইড মি আদাব দিয়েছে। সো হিমেল, হাউ আর ইউ অ্যান্ড আদাব। সুখ পাখি লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে দেখতে পাচ্ছি রাজু ইসলাম যুক্ত হয়েছে, রাজু সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। I hope all my lovely and cute and friendly students are very hale and hearty with the mercy of our Creator. And especially Raju, I have an urgent talk with you, so you can contact with me through Messenger. So আজকে আর নয়, আমার মনে হয় যে অনেক বিষয়ে কথা হয়ে গেল। আর যেটা হচ্ছে যে WS কোশ্চেন নিয়ে আজকে হাজির হয়েছি এখানে। এই WS কোশ্চেন নিয়ে যেহেতু এটা কম্পালসারি ইংলিশের জন্য, তবে আমার মনে হয় যারা অনার্সে পড়ছে তাদের জন্য খানিকটা হেল্প হবে। কারণ হচ্ছে তারাও চাইলে এখান থেকে যে প্রশ্নগুলো কীভাবে কথা করে উত্তরগুলো দেওয়া হয়, আপনাদের যে ব্রিফ কোয়েশ্চেন্সগুলো রয়েছে, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হয়, সেটা কিন্তু ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার্স ইন কমপ্লিট সেন্সে আনসারগুলো লিখতে হয়। অনেক স্টুডেন্ট আছে যে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, ইভেন মাস্টার্স যারা ইংলিশে পড়ছেন, তারা কিন্তু ওই যে 10 মার্কের যে ব্রিফ প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, অর্থাৎ কমপ্লিট সেন্টেন্সে অবশ্যই লিখতে হবে। সো no more today. If you have no questions to me, so I am very hopeful for your better future and better success. So no more today, and we'll meet again through this type of class. Until then, Allah Hafiz. Bye bye.